মার্কিন চীন রিলেশনে বড় পরিবর্তনের ইঙ্গিত। রাশিয়া বেলারুশ মহড়ায় ভারতের অংশগ্রহণে নতুন সমীকরণ। ড্রোন হামলায় রাশিয়ার তেলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত, উৎপাদন কমাতে পারে রাশিয়া। খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। দর্শক, এখন আসুন আন্তর্জাতিক অঙ্গনের ঘটনা প্রবাহে একটু নজর দেই। বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত এড়াতে সহাবস্থানের নতুন নীতি খুঁজছে, আর অন্যদিকে রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। প্রথম নিউজটার দিকে একটু যদি আমরা আলোকপাত করি, তাহলে প্রথম নিউজটা ছিল মার্কিন চীন সম্পর্ক সংঘাত নয়, সহাবস্থানের বার্তা। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কথা। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 9 সেপ্টেম্বর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুনের সঙ্গে ভিডিও কলে একটা বৈঠক করেন। যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্স ফর চায়না শ্যাড ব্রাজিয়া এই বৈঠককে বলেছেন খুবই অভূতপূর্ব, মানে সাকসেসফুল আর কি। হেগসেথ বৈঠকে স্পষ্ট বলেন, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না, বরং সহাবস্থানের পথ খুঁজছে। পেন্টাগনের মুখপাত্র শান পার্নেলও নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্রের নীতি এখন চীনকে দমিয়ে রাখা বা উৎখাত করার নয়। এতদিন পর যুক্তরাষ্ট্র তার বাস্তব অবস্থান বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে চীনকে নিষেধাজ্ঞা দিয়ে কড়া কথা বলে টলানো যাবে না, কারণ চীন একটি পরাক্রমশীল দেশ হয়ে উঠছে এবং অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছে মার্কিন নীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন। এর আগে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন একই সুরে কথা বললে তা কখনোই সরকারি বিবৃতিতে অন্তর্ভুক্ত হয়নি। এবার হেগসেথ ডং বৈঠকের পরপরই দুই দেশের শীর্ষ কূটনীতিকরা আলোচনায় বসেছেন, যা উচ্চ পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ইঙ্গিত বহন করতে পারে। তবে বেজিং কিন্তু বরাবরের মতো খুবই সাবধানী। যেমন ফুদান বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অধ্যয়ন ইনস্টিটিউটের ডিন ইউ সিনবো বলেছেন, শুধু বক্তব্য নয়, যুক্তরাষ্ট্রের বাস্তব কার্যক্রমেই আস্থা নির্ধারণ করবে। তার মতে তাইওয়ান প্রশ্ন হবে মার্কিন চীন সহাবস্থানের মূল পরীক্ষা। আপনারা জানেন যে চীন এবং তাইওয়ান অনেকদিন ধরে একটা সংঘর্ষের দিকে মোড় নেয়। কিছু কিছু ঘটনা এমন ঘটে, চীন সবসময় তাইওয়ানকে নিজের দেশ হিসাবে দাবি করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে তাইওয়ান নিজেকে স্বাধীন ভাবে। এভাবেই এই টেনশনটা বেড়েছে। এবার দ্বিতীয় সেগমেন্টে আমরা চলে যাই, যেখানে আমরা বলেছিলাম বেলারুশ এবং রাশিয়ার 3 দিনব্যাপী মহড়ার শেষ দিকে ভারত জয়েন করে। এই নিয়ে বিশ্লেষকরা বলে ভারতের রাশিয়ার সঙ্গে মহড়া অংশগ্রহণ এবং একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায়ের চেষ্টা দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষার কৌশল। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক যদি সত্যি একই অবস্থানে একই পথে যায়, তবে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায় নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে তাইওয়ান সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সমীকরণকে যে কোনো সময় অস্থিতিশীল করে তুলতে পারে, এটাও মাথায় রাখা দরকার। আজকের সেগমেন্টে সর্বশেষ খবরটা দর্শক চলুন একটু দেখে আসি। ড্রোন হামলায় তেলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত, উৎপাদন কমাতে পারে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় রপ্তানি বন্দর ও তেল শোধনাগারে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ কারণে দেশটির রাষ্ট্রীয় পাইপলাইন একচেটিয়া প্রতিষ্ঠান ট্রান্সনেফেট তেল উৎপাদনকারীদের সতর্ক করে জানিয়েছেন, অবকাঠামোগত আরও ক্ষতি হলে তারা হয়তো কম তেল গ্রহণ করতে বাধ্য হবে। এটা স্বাভাবিক যে প্রধান তেল শোধনাগারে যদি ভবিষ্যতে আরও বড় হামলা চালানো হয়, তাহলে এখান থেকে যে যে দেশে সাপ্লাই দেওয়া হয় তেল, তাদের সেটা সাপ্লাই চেনটা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এদিকে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া 3টি শিল্প সূত্র জানায়, ট্রান্সনেফেট ইতিমধ্যে তেল সংরক্ষণের উপর সীমাবদ্ধতা আরোপ করেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে রাশিয়া, যা বিশ্বের তেল উৎপাদন প্রায় 9% যোগান দেয়, বাধ্য হয়ে উৎপাদন কমাতে পারে। তবে ট্রান্সনেফেট তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই খবরকে ভুয়া বলে দাবি করেছে। এটি পশ্চিমাদের তথ্যযুদ্ধের অংশ হিসেবেও তারা জানায়। ইউক্রেনের লক্ষ্যবস্তু রাশিয়ার তেল খাত কেন? আগস্ট থেকে ইউক্রেন রাশিয়ার জ্বালানি স্থানগুলোতে ড্রোন হামলা বাড়িয়েছে। তাদের দাবি অন্তত 10টি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এক পর্যায়ে রাশিয়ার শোধন ক্ষমতা প্রায় 5 ভাগের 1 ভাগ হ্রাস পায়। এছাড়া বাল্টিক সাগরের প্রধান 2টি বন্দর উস্তলুগা এবং প্রিমক্স
এ হামলার শিকার হয়। গত সপ্তাহে প্রিমক্সে আঘাত হানে ড্রোন, যা একদিনে 10 লাখ ব্যারেলেরও বেশি তেল রপ্তানি সক্ষমতা রাখে। এটি রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় 10%। হামলার কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তেল রাজস্বে রাশিয়ার প্রধান আয়ের উৎস। গত এক দশকে রাশিয়ার কেন্দ্রীয় বাজেটের 1/3 থেকে অর্ধেক পর্যন্ত এসেছে তেল গ্যাস খাত থেকে। ফলে এই খাতে ক্রেমলিনের যুদ্ধ অর্থায়নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উৎস বলে ধরে নেওয়া যায়। যদিও পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার তেল রপ্তানিতে বড় চাপ সৃষ্টি করেছে, মস্কো তবুও ভারতের মতো এশিয়া ক্রেতাদের কাছে বাজার ঘুরিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান আজ এখানে শেষ করছি। আগামীকাল ফের দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।